আপনি কি মনে করেন যে এই নির্বাচন কেমন হয়েছিল? বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ প্রায় 17 বছর পরে বাংলাদেশের অগণিত মানুষের যে নির্বাচনের যে একটি দাবি, যে দাবির কারণে মানুষ একদিন ভোট দিতে পারে নাই, এবার যখন নমিনেশন ডিক্লেয়ার করা হলো, এরপরে মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। মনে হয় যেন ঈদের আমেজ। সারা দেশ বিদেশের যত লোক ছিল তারা সবাই সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যেই চলে এসেছিল। তারা তাদের স্বচ্ছ ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং আমার মনে হয় এ যাবৎকাল যত নির্বাচন হয়েছে, এই নির্বাচনটা একটা ইতিহাসের মাইলফলক হিসেবে স্বর্ণাক্ষরে লিখিত হবে। এরকম একটা বাজারে প্রচার আছে যে যারা ঠকেছে অথবা ভিন্ন মতের মানুষ যারা, এরকম মানুষরা বলছে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে নির্বাচন। এই বিষয়টা আসলে কি, আপনি কি মনে করেন? আসলেই মানুষের বলার জন্য বলা, বাস্তবতার সাথে আমরা যারা আপনারা আছেন, যারা মানুষ দেখেছে, এই কথা বললে যাতে মানুষের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। কারণ আমরা দেখেছি এর চেয়ে স্বচ্ছ ভোট প্রশাসন সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করেছে এই নির্বাচনকে কোনো ধরনের কোনো উস্কানি, কোনো ধরনের কোনো সহিংসতা যাতে না হয় সেই জন্য ইভেন ভোট কেন্দ্রের কাছাকাছি মানুষ যাতে জড়ো হতে না পারে এই জন্য পুলিশ, আনসার, সেনাবাহিনী, র্যাব, সকলে, ম্যাজিস্ট্রেট সকলে মিলে চেষ্টা করেছে যাতে ভোট কেন্দ্রের সামনে বসে যেন কোনো ধরনের কোনো ইভেন আপনি দেখবেন সন্ধ্যার পরে যখন ভোট গণনা হয়ে গেছে তখনও আর্মি, র্যাব, পুলিশ যেভাবে সারা শহরকে কর্ডন করে রেখেছে যাতে কোনো ধরনের কোনো সহিংসতা না হয়। বরিশালে তো মনে হয় নির্বাচন পূর্ব এবং পরবর্তীতে কোনো সহিংসতা হয়েছে বলে আপনি কি না, অনুভব আমার করছেন? জানা মতে বরিশালে এই অঞ্চলে আমাদের নির্বাচন সহিংসতা হয়নি বলে আপনি মনে সহিংসতা করছেন? হয় নাই। এবং আমরা, আমার দল, আমাদের নেতা জনাব তারেক রহমান, তিনি সকলকে বলেছেন যে সবার আগে নিয়ে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, তাই সবার আগে বাংলাদেশকে পরিপালন করার জন্য যে কে ভোট দিয়েছে কে দেয় নাই সেটা মুখ্য বিষয় না। এখন সবাইকে মিলে মিশে আমাদেরকে দেশ গড়তে হবে এবং সেই লক্ষ্যেই তিনি নির্দেশনা দিয়েছেন এবং তার আলোকেই আমাদের নির্বাচিত মেয়র, সাবেক মেয়র, বর্তমান নবনির্বাচিত এমপি জনাব আলহাজ অ্যাডভোকেট মতিউর রহমান সরোয়ারও সকলকে নির্দেশনা দিয়েছেন যে তিনি যেহেতু এর আগেও 3 বার এমপি ছিলেন, সকলকে নিয়ে এই বরিশালকে উনি তো হুইপও ছিলেন। হ্যাঁ, উনি হুইপ ছিলেন। আচ্ছা, আমি আপনার সঙ্গে যদি বলি যে নির্বাচন তো শেষ হয়ে গেল, তো নির্বাচন পরবর্তীতে এখন একটা বড় ইস্যু যেটা যে মন্ত্রী পরিষদে কারা আসতে পারেন এবং বিশেষ করে বরিশালের যে আমাদের যে একটা হেভি ওয়েট প্রার্থী রয়েছিল এতদিন, আমরা তারা তো সবাই নির্বাচিত হয়েছেন। এই হেভি ওয়েট প্রার্থী যাদেরকে আমরা বলি তারা কি আসলে মন্ত্রী পরিষদে যাওয়ার অবস্থায় রয়েছে কিনা, বা আপনি কি মনে করেন এই অঞ্চল থেকে মন্ত্রী পরিষদে কে যেতে পারেন, কারা যেতে পারে? যেহেতু দীর্ঘ 17 বছর পরে একটি নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের নেত্রী জনাব বেগম খালেদা জিয়ার তার শহীদি ত্যাগের বিনিময়ে বিএনপিকে আবার ক্ষমতা আসীন হয়েছেন এবং একদম ভূমিধস বিজয় যা বলে সেই বিজয়ের মাধ্যমে বা সারা বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসীন হয়েছেন এবং বরিশালে 21টি সিটের ভিতরে 19টি সিটি বিএনপি গ্রহণ করেছেন এবং সেখানে বরিশালের যারা নির্বাচিত হওয়ার কথা প্রায় সকলেই নির্বাচিত হয়েছেন। এর আগে বরিশালের অনেক মন্ত্রীরা ছিলেন, এবারও ম্যাক্সিমাম যারা দায়িত্বশীল ছিলেন, মন্ত্রী হওয়ার মতো লোক অনেক বরিশাল অঞ্চলে রয়েছেন। বিশেষ করে জিয়াউর রহমান ক্যাবিনেট মিটিংয়ে বরিশালের উন্নয়নের জন্য যে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে যে সমস্ত সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্ত বাস্তবায়নের কিছু কাজ হয়েছে, কিছু এখনো বাকি রয়েছে। সেইগুলোর বাস্তবায়ন করার জন্য এই অঞ্চলের থেকে অন্তত আমরা আশা করি 5 থেকে 6 জন মন্ত্রী মন্ত্রিসভায় এবং সংসদে অবস্থান পাবেন এবং সেই লক্ষ্যে আমাদেরও দাবি থাকবে যাতে বরিশাল, যেহেতু বরিশাল বিভাগীয় হেডকোয়ার্টার, এই হেডকোয়ার্টারকে উন্নয়ন করার জন্য এখান থেকে অন্তপক্ষে বরিশালের একজন মন্ত্রী এবং আশেপাশে পটুয়াখালী, ভোলা সহ আরও যারা নির্বাচিত তাদের মধ্যে থেকে অন্তত 4-5 জন মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। এবং একেবারে নাম ধরে বলতে পারবেন 2-1 জনের যে যারা মানে এটা তো দলের হাইকমান্ডের সিদ্ধান্তর বিষয়। আমরা হয়তো দাবি করতে পারি, যেমন এখানে আলতাফ চৌধুরী আগের মন্ত্রী ছিলেন, মেজর হাফিজ আগের মন্ত্রী ছিলেন, এখানে জোটের আন্তর্জাতিক পার্থ রয়েছেন, নুরুল হক নুরুল রয়েছেন, আমাদের অ্যাডভোকেট মতিউর রহমান সরের আগে হুইপ ছিলেন, সাবেক মেয়র ছিলেন। তিনি যেহেতু বরিশাল থেকে দীর্ঘদিন পর্যন্ত উনি এমপি হয়েছেন, তিনি একজন বড় দাবিদার রয়েছেন। আমাদের সাবেক সুপ্রিম কোর্টের সভাপতি অ্যাডভোকেট জয়নাল সাহেব রয়েছেন, তিনিও ওই মন্ত্রীর একজন জোর দাবিদার হয়েছেন। এইভাবেই আমার মনে হয় আমাদের নেতা যোগ্যতা, আপনি বলতে চাচ্ছেন যে এদের যোগ্যতা রয়েছে এবং তাদের পরীক্ষিত একজন সৈনিক তারা, এবং তাদের যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি দিয়ে ওনারা আগামী যে মন্ত্রী পরিষদ যে হবে তাতে ওনারা কম্পিট করতে পারবে।
এরকম? অবশ্যই আমি আশা করি, এবং তাদের প্রত্যেকেরই যোগ্যতা রয়েছে যে একজন ভালো মানের মন্ত্রী। এবং আপনারা দেখবেন জনাব তারেক রহমান দীর্ঘদিন পরে যিনি দেশে ফিরেছেন, তার বক্তব্য, তার আচার আচরণ, তার চাল সমস্ত কিছু তিনি স্বচ্ছতা এবং জবাবদিহিতা পছন্দ করেন। এবং আগামীর মন্ত্রিসভা হবে ন্যায়, সত্য এবং সত্যর উপরে নির্ভর করে, যে মানে কর্মঠ সত্যের উপর যারা থাকবেন, ন্যায় বিধিমান থাকবেন, তাদেরকে নিয়ে মন্ত্রিপরিষদ গঠন করা হবে। সেই আলোকেই যারা যোগ্য এবং যাদের মাধ্যমে হয়তো আগামী দিনের এই সরকার পরিচালিত হবে, সেভাবেই হয়তো আশা করি আমরা। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা শুনছিলাম বরিশালের পরীক্ষিত সৈনিক, পরীক্ষিত বিএনপি অর্থাৎ ছাত্র দলের একজন নেতা। বরিশাল অঞ্চলে তাকে লিমন ভাই হিসেবে সবাই তাকে চেনেন। উনি রাজনৈতিক, ওনার যে প্রজ্ঞা রয়েছে বা বিশ্লেষণ করার যে যোগ্যতা রয়েছে, তা দিয়ে উনি বলতে চাচ্ছেন বরিশালে প্রায় ৫-৬ জনের মতো ব্যক্তি রয়েছেন যারা মন্ত্রী পরিষদে যাওয়ার মতো যোগ্যতা রাখেন। এবং উনি আশা করেন যে আলতাফ হোসেন চৌধুরী, মুজিবুর রহমান সরোয়ার, হাফিজ সাহেব, এরকম বলে উনি ৫-৬ জনের নাম বলেছেন যারা এই মন্ত্রী পরিষদে আশা করে যাবেন। এবং এই স্বপ্ন আমাদের বরিশাল শহরের জন্য অনেক সুন্দর সময় বয়ে আনবে। কারণ বরিশাল অঞ্চল অনেকটা অবহেলিত ছিল। এই বিগত দিনের যে ফ্যাসিস্ট সরকার অথবা যারা রেজিম ছিলেন, তারা বরিশালের উন্নয়নের ক্ষেত্রে অনেক বাধা তৈরি করেছিলেন। নামে হয়তো অনেক সময় ছিল যে তারা অনেক উন্নয়নমূলক কাজ করেছেন, কিন্তু বরিশাল এখনো সেই নদীমাতৃক অবস্থায় বরিশাল বিরাজ করছে। আজিজ শাহীন, নেক্সট বাংলাদেশ 24, বরিশাল।